আমি শুরু করবো আগে রুদ্রনীলকে দিয়ে। দেখুন, এখানে যারাই উপস্থিত রয়েছেন প্রত্যেকেই অভিজ্ঞ মানুষ এবং আমাদের কথা যারা শুনছেন, পশ্চিমবঙ্গের পাল্টানো যে মানসিকতা রয়েছে সেটাকে যারা খুব ভালো করে মন দিয়ে দেখছেন এবং বিশেষ করে আমাদের একদম সীমানা লাগোয়া দেশ বাংলাদেশের ক্রমে পাল্টে যাওয়া আন্দোলনের ধরন, তার ভাষা, তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার ভাষা, তার প্রয়োজন, এই সবটার মধ্যেই কিন্তু আমাদের মানুষের মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছেন যাদের ইচ্ছাতেই কিন্তু দেশে শাসক বদল হয়, রাজ্যের শাসক বদল হয়। যারা রাজনৈতিক দল বা যারা খুব বড় বিক্ষোভ কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি যারা তৈরি করছেন, সেই ভিড় বা সেই জমায়েত কিন্তু সরকার পাল্টাতে পারে না বলেই দেখেছি। যদি সেটা না হতো, খুব আকর্ষণীয় ভিড় ব্রিগেডে অন্তত বামেরা বহু বছর ধরে ক্ষমতায় থাকুক আর না থাকুক তারা তৈরি করে যাচ্ছেন। কিন্তু যারা দেখছেন, যারা এই বারান্দা থেকে দাঁড়িয়ে বউ বাচ্চা সঙ্গে থেকে যারা মিছিল দেখেন, তারাই কিন্তু আসলে আলুটা পেঁয়াজটা, আমার পাড়ার নিরাপত্তাটা, আমার ভয়টা, কে আমায় মারবে ধরবে, সেইটাকে দেখেই কিন্তু তারা সিদ্ধান্ত নেন। অবশ্যই প্রবণতা তৈরি করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে যে গল্পটা মানুষের কাছে স্পষ্ট হয়েছে, সেই গল্পতে যত না তাদের দেশের মধ্যে ক্ষোভ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে, জল থামবার পরে দেখা গেছে যে এর মধ্যে অনেক বেশি করে আন্তর্জাতিক অঙ্কগুলো সেই দেশের মধ্যে, বিদেশের কিছু বড় দেশ তাদের রাজনৈতিক অঙ্ক, সেইটা তারা বীজ বপন করবার চেষ্টা করেছেন লোকাল মানুষের মধ্যে দিয়ে। ছাত্রদের আন্দোলন কোনোদিনই ছিল না মনীষীদের মূর্তি ভাঙো, এই দেশ যিনি স্বাধীন করলেন তার মূর্তি ভাঙো, প্রস্রাব করে দাও। কোনো ছাত্র আন্দোলনের দাবি ছিল না যে গণভবনে ঢুকে হাঁস, মুরগি, মাছ, এমনকি মহিলাদের অন্তর্বাস তুলে উল্লাস করা বা সম্মানীয় সংসদে ঢুকে বিড়ি সিগারেট ফোঁকা বা মন দিয়ে সংখ্যালঘু নিধন বা তাদের অত্যাচার সেই দেশে হিন্দু বা অন্যান্য, এটা ছাত্রদের দাবি ছিল না। ছাত্রদের দাবি কখনো ছিল না যে রাহুল আনন্দের বাড়ি, তার বাদ্যযন্ত্র পুড়িয়ে দাও। তাদের কখনো দাবি ছিল না যে কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার ঠিক ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংসের মতো করে পুড়িয়ে দাও। যদি আমরা খুব ভালো করে দেখতে পাই, তারা কিন্তু নোট থেকে মুজিবের মুখ আছে বলে নোট ছিঁড়ে দিই, তারা কিন্তু সেটা করেনি। আমরা যদি খুব ভালো করেই সোজাভাবে দেখি যে কট্টরবাদী কিছু মানুষ বা কিছু রাজনৈতিক দল ওই দেশের, যারা কখনোই চায়নি যে বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে আসুক, যারা শেখ মুজিবের যে বড় আন্দোলন গড়ে তুলে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করা, অজস্র প্রাণ বলিদানের মধ্যে দিয়ে সেটাকে যারা সমর্থন করেনি, তারাই কিন্তু পরম্পরাগতভাবে ভারতবর্ষকে নাগাড়ে গালাগাল করে দাও। তার কারণটা হচ্ছে ভারতবর্ষ সেই সময় তারা যদি বাংলাদেশের পক্ষে মুজিবদের যে এত আন্দোলন করেছেন তারা রক্তক্ষয়ী, তার পাশে যদি না থাকতেন তো তাহলে এই স্বাধীন বাংলাদেশের আজকের বিপ্লবীরা তারা কিন্তু স্বাধীন হয়ে স্বাধীনতার আনন্দে তাদের জাতির পিতার মূর্তি ভাঙতেন না বা তার প্রস্তাব করতেন। এই একটাও কিন্তু ছাত্র আন্দোলনের দাবি ছিল না। কট্টর মৌলবাদী রাজনৈতিক দল তারা যে ভাষায় কথা বলতে চায় সেই ভাষায় কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারে পরিষ্কার এখন ডক্টর ইউনূস এসেছেন, উনি অনেক কথা বলছেন, কিন্তু এখনো পর্যন্ত উনি যে মনীষীদের মূর্তি ভাঙা হলো, আমি শুধু শেখ মুজিবের কথা বলছি না, জয়নাল আবেদিন থেকে শুরু করে যারা সেই দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের একজন বড় মাথা ছিলেন, দেশের সম্মান ছিলেন, বা রাহুল আনন্দ তার বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া বা এই কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার পুড়িয়ে দেওয়া নিয়ে তিনি এখনও কোনো কথা বলেননি। অর্থাৎ যারা পুড়িয়েছেন, যারা এই ধ্বংস করেছেন, জানি না তিনি কোন পক্ষে নেবেন বলে তিনি দাঁড়িয়ে রয়েছেন। মজার কথা হচ্ছে যে আমরা সুস্থিরতা দেখতে চাই,
আমরা ওখানে ওই দেশে যারা সংখ্যালঘু রয়েছেন, বিশেষ করে হিন্দু, খ্রিশ্চান, বৌদ্ধ যারাই রয়েছেন, তাদের ভালো চাই এবং বাংলাদেশের ভালো চাই। জানি না একদম কি কারণে তারা এত বেশি বিক্ষুব্ধ হয়ে থাকে, যেখানে ইন্ডিয়া ক্রিকেটে হেরে গেলে তারা আনন্দিত হন। এটা জেনেও স্বর্ণালী, যে আজকে বাংলাদেশের ফসল সবজি তার যা দাম, তারা দোকানে দোকানে ঢুকে গিয়ে ভারতীয় পণ্য নেবেন না বলছেন, কিন্তু তাদেরই এই মুহূর্তে নড়বড়ে অবস্থায় থাকা সরকার, তারা কিন্তু বলতে বাধ্য হচ্ছে, চিনি বলুন, সবজি বলুন, যদি ভারতকে আমরা বয়কট করি বাঁচতে পারবো না। তারা একবারও কেউ বলছেন না যে ভারত বিরোধিতায় আমাদের ক্ষতি, জনমানবের ক্ষতি। এইটার মধ্যেও কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে, তা আদতে কতটা নিরপেক্ষ তা অঙ্ক। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধু যেটা ঘটছে, সেটা কেউ শাসক দলকে এখনো বাঁচাবার চেষ্টা করছে, যে নারকীয় চক্রান্তে কাল অবধি পরিষ্কার সেমিনার ঘর এবং তার আশপাশে পিডব্লিউডি কাজ করে, যাতে যখনই সিবিআইয়ের অর্ডারটা হয়েছে তার আগে পুরো তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে। মানুষ রাস্তায় নামছেন, গজরাচ্ছেন ভালো, টুটি টিপে ধরবার গণতান্ত্রিক পদ্ধতিতে এবার সময় এসে গেছে। আমি আসবো একদম সময় শেষ। আমি এই প্রান্তে চলে আসি আর একটু কথা না বলে সমীর বাবুর কাছে। সত্যি তো প্রতিবাদের ভাষা যদি প্রতিবাদ করা হয়, সেই সময়তে একটা শ্রেণী সাপোর্ট করে থাকে এ প্রান্ত থেকে, আমাদের দেশ থেকে, এ রাজ্য থেকে, বিভিন্ন সময়তে আমরা আমাদেরকে নিয়ে কথা বলি। সমস্যা হচ্ছে আমরা যখন প্রতিবাদটা একসঙ্গে করতে ভুলে যাই। যদি স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের হয়ে কথা বলি, তার হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাহলে লাগাতার ভাঙচুর, সংস্কৃতি ধ্বংস, তার প্রতিবাদ কেন একই রকমভাবে করা হলো না? যদি ভাঙচুরের প্রতিবাদ অল্প বিস্তর করা হয়ে থাকে, সোয়া পৌনে একটুখানি আড়াই একটু করা হয়ে থাকে, তাহলে সেখানে যে হিন্দু নিধন চললো তার প্রতিবাদ কেন করা হলো না? প্রতিবাদ যদি হয় তাহলে তো সব ক্ষেত্রে একই রকম প্রতিবাদের ভাষা হবে, পাল্টে যায় কি করে? দেখুন, প্রথমেই রুদ্রনীলবাবু যে শব্দ শুরু করেছিলেন, আমি অনেকটাই অংশে একমত। এবং প্রতিবাদ গণতন্ত্রের একটা হাতিয়ার, অবশ্যই সেটা থাকা উচিত। কিন্তু প্রতিবাদের নাম করে একটা মৌলবাদ, আসলে মৌলবাদ কোনো দেশ বা সীমান্তে সীমাবদ্ধ থাকে না, সেটা একটা ব্যাধির আকার যখন নেয়, তা কিন্তু সমস্ত মানুষকে, অর্থাৎ শুধু বাংলাদেশ নয়, তার পার্শ্ববর্তী দেশ, তার অন্যান্য দেশে সেটাও ছড়িয়ে পড়তে পারে।